পড়ালে শেষ হয়ে যাবে। হচ্ছে পৃষ্ঠ শক্তি। আচ্ছা, পৃষ্ঠ শক্তি সংজ্ঞাটা কি আগে দেখো। পৃষ্ঠ শক্তিকে আমরা এনার্জি, একটা এই যে শক্তি মানে এনার্জি, তাহলে এটাকে আমরা ই দিয়ে লিখি। ই হচ্ছে ডাব্লিউ বাই ডেল্টা এ, ঠিক আছে। এটা কি হবে, একটা তরলের ক্ষেত্রফল, একটা তরল তলের ক্ষেত্রফল যদি তুমি 1 একক বৃদ্ধি করতে চাও তাহলে যে পরিমাণ কাজ করতে হবে, এটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। তো তরলের তল ধরো একটা তরল আছে, হ্যাঁ, তো বড় একটা জায়গায় ধরো এটা, তো এই তলের ক্ষেত্রফল আছে তো একটা, তাই না, যে উপরে যে সারফেসটা আছে, কোন সারফেস, এই তলের ক্ষেত্রফল যদি একক পরিমাণ তুমি চেঞ্জ করতে চাও, মানে বৃদ্ধি করতে চাও, তাহলে তোমাকে যে পরিমাণ কাজ করতে হবে ওটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি, ঠিক আছে। তো ই, ওটাকে আমরা ই দিয়ে লিখি, ই হচ্ছে ডাব্লিউ বাই ডেল্টা এ। আচ্ছা, এখন আমরা বের করতে চাইতেছি পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির ভিতরে সম্পর্ক। ঠিক আছে, কেমনে বের করবো দেখো, এটার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়, তো এটা আমরা একটু দেখবো। আচ্ছা, পৃষ্ঠ টানকে আমরা কি দিয়ে লিখি, টি দিয়ে লিখতাম তাই না, আর পৃষ্ঠ শক্তিকে আমরা ই দিয়ে লিখি। একটু পরে যে আমরা দেখবো ই আর টি সমান, ঠিক আছে, একই জিনিস, এটাই আমরা প্রুফ করবো যে ই আর টি সমান, আর পৃষ্ঠ টান আর শক্তিটা সেম। আচ্ছা, কিভাবে হয় দেখো, তো আমরা একটা কাল্পনিক একটা ফ্রেম চিন্তা করি, হ্যাঁ, ধরো এইরকম এবিসিডি নাম দিই। এটা একটা আয়তাকার ফ্রেম, হ্যাঁ, এবিসিডি ফ্রেম তো বুঝো, মানে একটা কাঠামো আর কি, আয়তক্ষেত্র ধরো চিন্তা করো। তো এটা কি ধরনের, তরল আকার, ঠিক আছে। আচ্ছা, এখানে তরল আছে, এটার দৈর্ঘ্য ধরলাম এল, ঠিক আছে, এটাও এল, এটাও এল, এটা ধরলাম ডাব্লিউ, তাহলে এটাও ডাব্লিউ। ক্লিয়ার, তো এটা পানির একটা ফ্রেম, হ্যাঁ। তো এখন কি হয়েছে, তুমি এই ফ্রেমটাকে, আচ্ছা এই ফ্রেমের মানে যে তল কোনটা বলো তো, মানে বাইরের তল কোনটা, এটা না, বাইরের দিকে, তাহলে পৃষ্ঠটান কোন দিকে কাজ করতেছে, এটা সারফেস কোনটা, এটা না, এই যে এটা তো ওপেন, এই সাইডটা ওপেন, তাহলে পৃষ্ঠ হচ্ছে এটা, তাহলে পৃষ্ঠটানটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করতেছে টি। ও যে ল্যাপ্লাসের থিওরি অনুযায়ী পৃষ্ঠটাকে কি করতে চায়, সংকুচিত করতে চায়, নিচের দিকে নিতে চায়, এর জন্য এটা টি আকারে যায়। এই টিটা কোন দিকে কাজ করতে, নিচের দিকে, যে মনে আছে নাকি দেখো, ল্যাপ্লাসের থিওরি পড়াইছিলাম, যে অণুগুলা থাকে উপরের দিকে, যেখানে থাকে সবগুলার কোন দিকে নেট ফোর্স থাকে, নিচের দিকে, তো এর জন্য টানটা কোন দিকে থাকে, নিচের দিকে থাকে। আচ্ছা, এখন আচ্ছা দাঁড়াও, এবার আচ্ছা, তাহলে এখন এই যে পৃষ্ঠটানটা কোন দিকে কাজ করবে, তরলের নিচের দিকে কাজ করবে, তাই না, এই যে ল্যাপ্লাসের তত্ত্ব অনুযায়ী, মানে এই জিনিসটাকে জাস্ট বাঁকা করে চিন্তা করো এইভাবে। আচ্ছা, এখন তুমি এই যে আয়তকার ফ্রেমটা আছে এটাকে তুমি প্রসারণ করতে চাইতেছো। এখন দেখো ডেফিনেশন কি ছিল, যে একক ক্ষেত্রফল বাড়াতে চাইতেছো না তুমি, এখানে অবশ্যই ক্ষেত্রফল বাড়াতে চাইতেছো। ক্ষেত্রফল বাড়াবো কেমন, আয়তক্ষেত্রটা এটাকে বড় করলে, তো ধরো তুমি এখান থেকে টাইনে এটাকে এখানে আনতে চাইতেছো, এটা হচ্ছে বি প্রাইম আর এটা হচ্ছে সি প্রাইম। তো নতুন ক্ষেত্রফল কোনটা, এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, ঠিক আছে। এখান থেকে কত সরাইলা, ধরলাম এক্স পরিমাণ দূরত্ব তুমি সরাইছো, ওকে। তাহলে এদিকে যদি তুমি নিয়ে আসতে চাও, মানে যে আয়তকার ফ্রেমটাকে কোন দিকে ফোর্স দিতে হবে, এই পাশে ফোর্স দিতে হবে না। হ্যাঁ দেখাবো, দেখো, তো ধরো তোমার কাছে এরকম একটা জিনিস আছে, হ্যাঁ, ধরো কথা কথা রাবারের মতো চিন্তা করো, এই রাবারটাকে তুমি বড় করতে দিচ্ছ, তাহলে এইদিকে একটা ফোর্স দিতে হবে না, এই ফোর্সটাই আমি দিছি, এদিকে একটা ফোর্স দিয়ে তরলটাকে বড় করছি, তরলের যে ফ্রেমটা ছিল আয়তকার, এটাকে আগে এতটুক ছিল, এই যে এখান থেকে এতটুক ছিল, এটাকে টেনে এতটুক, বুঝছো, তাহলে কি হলো, এটা বড় হয়েছে না। বড় করতে যে কাজ করতে হয়েছে একক ক্ষেত্রফলে, ওইটাই তো পৃষ্ঠ শক্তি, ওইটাই আমরা বের করবো, ঠিক আছে। তাহলে আমাদের কি লাগবে, ডাব্লিউটা লাগবে, আর কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এটা লাগবে। ক্লিয়ার। আচ্ছা, এখন হ্যাঁ বলো কি। আচ্ছা,
তাহলে আমাদের কাজ বের করতে হবে। তো কাজের জন্য আমাদের কাজের ডেফিনেশন কি? ডাব্লিউ এফ এক্স না, বল ইন্টু সরণ। তাহলে আমাকে বল বের করতে হবে। একটু লাইনে থাকো তো, কিসে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দেখো, তা আমাদের কাজের জন্য কি লাগবে? বল আর সরণ লাগবে না? তো বল, আমরা এটা কোন বল বলো তো? যে পৃষ্ঠটানজনিত বল। তো পৃষ্ঠটানজনিত বলের সংজ্ঞা কি ছিল? টি ইকুয়ালস টু এফ বাই এল ছিল, তাই না? মনে আছে তো? এফ হচ্ছে এল ইন্টু টি। এলটা কি ছিল? যতটুকু দৈর্ঘ্য পানির সাথে লাইগা আছে, তাই না? মনে আছে এলটা? হ্যাঁ, যতটুকু পৃষ্ঠ তরলের সাথে লেগে আছে। এখানে কতটুকু পৃষ্ঠ লেগে আছে বলো তো? পৃষ্ঠটা, হ্যাঁ বলো বলো। দৈর্ঘ্য এল এর কথা বলছি। এই যে এখানে যে এলটা ছিল, এটা কি ছিল মনে আছে? আমি অনেকগুলো এক্সাম্পল দেখাইছিলাম না, বৃত্ত হইলে 2 পাই আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটুকু অংশ হচ্ছে লেগে আছে পানির সাথে, আর যেটা পৃষ্ঠটানে কাজ করতেছে অতটুকু অংশ নিতে হবে, ঠিক আছে? এখানে কতটুকু পৃষ্ঠ লেগে আছে বলতো? হ্যাঁ ঠিক আছে, এল, ঠিক আছে। মনে হচ্ছে যে এই যে দেখো কোন কতটুকু অংশ, এতটুকু অংশ লেগে আছে না? কারণ পৃষ্ঠটা তো এখানে আছে, পৃষ্ঠটা তো এখানে নেই, বা এখানে নেই, এখানে নেই। আমরা যে এক্সাম্পল দেখেছিলাম ওইখানে কি হতো, যে এখানে ওই যে আয়তাকার ফ্রেম ভাইসা ছিল, এর জন্য আমরা ওই যে পরিসীমা নিয়েছিলাম। এখানে তো এরকম কিছু না, এখানে জাস্ট পৃষ্ঠটাই লেগে আছে, তাই না? পৃষ্ঠ কোথায় আছে? এতটুকু অংশ আছে। তো এখানে কি হওয়ার কথা? শুধুমাত্র ছোট হাতের এল হওয়ার কথা, তাই তো? আচ্ছা, এখন এখানে এটাকে কি বলছিলাম আমি? এটা হচ্ছে একটা আয়তাকার ফ্রেম, ঠিক আছে? বা সোজা কথা তুমি পর্দা চিন্তা করতে, বাংলা frame বলি, পর্দার মতো, হ্যাঁ। এটা আসলে অ্যাকচুয়ালি একটা পর্দার মতো। তো এটা এই এক্সাম্পলের ক্ষেত্রে, ঠিক আছে? সব এক্সাম্পলে একই রকম আসবে, বাট এটার ক্ষেত্রে বই যেহেতু এটা আছে, এই জন্য আমি দেখাচ্ছি। তো এই যে ফ্রেম বা পর্দা, এটার কয়টা, মানে কয়টা পৃষ্ঠ আছে বলতো? মানে কয়টা তল আছে? তল আছে এটা না? দেখো, চিন্তা করো যে এটা একটা আয়তাকার বস্তু, হ্যাঁ। ধরো এটা পুরোটা জুড়ে পানি আছে, তো পানি কি খালি এখানে নিচের দিকে লেগে থাকবে, না উপরের দিকে লেগে আছে? ধরো এটা একটা আয়তাকার ফ্রেম, এটা তো এই যে এটা হচ্ছে যে নিচের প্রান্তটা, ঠিক আছে? এই যে নিচের দিকে প্রবেশ, এটা হচ্ছে উপরের প্রান্ত। এটা ধরো উপরের সারফেসটা, এই যে মানে যে এই অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে উপরের। তো এখানে যদি এখানে তরল থাকে বা যে কোনো ধরো পানি থাকে, হ্যাঁ, এটা যদি পানির সাথে লেগে থাকে, তাহলে পানির, যেহেতু এটা ওপেন সারফেস, তো পানি কি খালি নিচের দিকে লেগে থাকবে, না উপরের দিকে লেগে থাকবে? হ্যাঁ, নিচেও লেগে থাকবে, উপরেও লেগে থাকবে। তাহলে কতটুকু দৈর্ঘ্য জুড়ে আছে? এটা যদি এল হয়, টু আইসেল হবে না? মানে এখানে দেখো, ধরো এটা হচ্ছে এই যে বইয়ের উপরের প্রান্তটা, হ্যাঁ। তাহলে পানি যদি ধরো তরল, তরলটা তো এই যে এই পাশেও থাকবে, এই পাশেও তো একটু থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পানিটা যদি স্পর্শ হয়, স্পর্শ উপরের সার্ফেসে দুই পাশেই তো পানি থাকবে, কারণ এটা একটা পর্দার মতো চিন্তা করো। লাইক এটা হচ্ছে একটা পর্দা, হ্যাঁ। তো এখানে যদি তুমি পর্দাটাতে পানিতে ডুবাও বা তরলে ডুবাও, এটা উপরে আর নিচে দুই প্রান্তই ভিজবে না? বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে লেন্থটা ডাবল হয়ে যাবে না? দুই সাইডই তো ভিজতেছে। কারণ পানি এলটা কি, এখানে যতটুক জুড়ে পানি লেগে আছে, মানে সারফেসে, সারফেসে তো এই যে এই পাশের এলো লেগে আছে, নিচের এলো লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, এর জন্য টুয়াইস। তাহলে এফটা কত হবে? 2 ছোট হাতের এল, সরি এলটা বড় হাতের এলটা, আর টান তো ছিল টি, তাহলে ফোর্স পেয়ে গেলাম, ঠিক আছে? আর দূরত্ব কতটুকু সরাইছি দেখো তো? এক্স সরাইছি না? তাহলে কাজ কত আসলো? ডাব্লিউ হচ্ছে এফ এক্স, তাহলে টুয়াইস এল টি এক্স। এটা বুঝছো ডাব্লিউটা কেমনে বের করছি? কাজ হচ্ছে বল ইন্টু সরণ। তো বল তো পেয়ে গেছে, যে বল সরণ হচ্ছে কতটুকু, যে এখান থেকে এখানে সরাইছো না তুমি, তো দূরত্ব কত ধরে নিছি? এক্স, তাহলে সরণ হচ্ছে টুয়াইস এল টি এক্স। আচ্ছা, বল, বল হচ্ছে তোমার ওই যে সংজ্ঞা ছিল টি ইকুয়ালস টু এফ বাই এল। এখানে এলটা ছিল যতটুকু জুড়ে পানি লেগে থাকে, তাহলে এফ হচ্ছে এল ইন্টু টি। তো এখানে তরলের, যেহেতু ওপেন পৃষ্ঠ এটা, তাহলে এই পৃষ্ঠের এই বরাবর পানি আছে, আর এই বরাবর পানি আছে। তাহলে যেহেতু লেন্থ এটা এল, তাহলে কতটুকু জুড়ে পানি আছে? টুয়াইস এল, তাহলে 2L ইন্টু টি। আর তুমি এখান থেকে এটা সরাইছো এখানে, বড় করছো আর কি, তাই না? কতটুকু সরাইছো? এক্স, সরণ হচ্ছে এক্স, ডাব্লিউ হচ্ছে এফ এক্স। এফ কত? টুয়াইস এল টি।
টুয়াইস এল টি, তাহলে আমরা কাজ পেয়ে গেলাম টুয়াইস এল, বুঝতে পারছি? আচ্ছা, তার মধ্যে ডেফিনেশন কি ছিল? ই হচ্ছে পৃষ্ঠ শক্তি, ডাব্লিউ বাই ডেল্টা এ, মনে আছে? তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে এখানে ক্ষেত্রফলের পরিবর্তন কত হয়েছে? এতটুকু অংশ পরিবর্তন হয়েছে না? আগে তো এতটুকু ছিল, এবার এতটুকু হয়েছে, পরিবর্তন কতটুকু? এতটুকু। তাহলে এতটুকু অংশ ক্ষেত্রফল কত বলো? এই দৈর্ঘ্য তো এলই আছে, তাহলে কেমন হবে বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ডেল্টা এ কত আসবে ক্ষেত্রফলের পরিবর্তন? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? কতটুকু পরিবর্তন হয়েছে? যে এতটুকু পরিবর্তন হয়েছে, এটা এক্স হলো, এটাও এক্স। হ্যাঁ, এর এক্স হওয়ার কথা, বাট এখানে টু গুণ হবে, কেন বলো? হ্যাঁ, দুই পৃষ্ঠে কাজ করতেছে পৃষ্ঠ টানার জন্য, ঠিক আছে? তাহলে আমরা ডেল্টা এ পেয়ে গেলাম। তাহলে ই কত আসবে? ডাব্লিউ বাই ডেল্টা এ, তো টু আইস এল এক্স কাটাকাটি চলে যাবে। দেখো তো ই আর টি সমান আসছে না? এখান থেকে আমরা কি প্রমাণ করলাম? যে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান সেম জিনিস, ম্যাথমেটিক্যালি। ডেফিনেশন কিন্তু আলাদা, ঠিক আছে? ডেফিনেশন কি বলো? পৃষ্ঠ শক্তির কোন তরল তলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধ করতে যে পরিমাণ কাজ করতে হয়, এটাকে পৃষ্ঠ শক্তি বলে। পৃষ্ঠ টানের সংজ্ঞা কি ছিল? এফ বাই এল ছিল। ওই যে কাল্পনিক একটা সরলরেখা কল্পনা করলে ওইটার প্রতি একক পৃষ্ঠে যে পরিমাণ বল কাজ করে ওইটা হচ্ছে পৃষ্ঠ, মনে আছে তো? তাহলে এটা নর্মালি ক্ষতে আসে অনেক সময়, দেখো পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো আমরা ই পাই গেলাম। তো নর্মালি আমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে। হ্যাঁ, ডাব্লিউ কত আসে? পৃষ্ঠ শক্তি জনিত কৃত কাজ হচ্ছে ডেল্টা এ টাইমস, ঠিক আছে? তো খুবই কাজে দিবে আমার। তো এই সূত্রটা মনে রাখবে যে পৃষ্ঠ শক্তি জনিত কৃত কাজ ডেল্টা এ মানে ক্ষেত্রফলের পরিবর্তন ইন্টু এটা কি টি টান, টেনশন, এই পৃষ্ঠ টান, ঠিক আছে? এক্সাম্পল করাই। সৃজনশীল লিখবো, এটা তুলবা, সবাই তুলো দুজনে। কলের পানি বন্ধ করার পরও ফোঁটা ফোঁটা পানি পড়ছিল, প্রতিটি ফোঁটার ব্যাস 4 × 10⁻⁻⁴ মিটার। এরকম 4টি ফোঁটা একত্রিত করে একটি বড় পানির ফোঁটা তৈরি করা হলো। পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার। আর আপেক্ষিক তাপ কত পানির বলো তো? কেজি পার কেজি, ঠিক আছে? আসলে এটা বুঝছো তো কাহিনী কি? সোজা কথা হয়েছে, ছোট কয়েকটা ফোঁটা মিলে তুমি একটা বড় ফোঁটা বানাইছো, আর ছোট ফোঁটা গুলার ব্যাস দেওয়া আছে, আর পানির পৃষ্ঠটান দেওয়া আছে, আর হচ্ছে আপেক্ষিক তাপ, ঠিক আছে? উদ্দীপক খুব ইজি। কোশ্চেন দিতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে বড় ফোঁটাটির ব্যাসার্ধ কত? সেকেন্ড কোশ্চেন হচ্ছে উপরোক্ত ঘটনায় কৃত কাজ কত? ঠিক আছে, কোশ্চেন তো বুঝছি। তো এরকম ধরো ছোট ছোট 4টা ফোঁটা। হ্যাঁ,
আচ্ছা, তো প্রথম কোশ্চেনে কি হয়েছে দেখো, এই যে চারটা ছোট ছোট ফোঁটা আছে মিলে একটা বড় ফোঁটা হয়েছে। তাহলে এখন বলো কেমনে বের করতে পারা যায়, এটা বলো তো। চারটা জিনিসের এই দুইটা ক্ষেত্রে মানে কি কোন জিনিসটা সেম? হ্যাঁ, আয়তন, তাই না? চারটা ফোঁটার আয়তন কত? 4 × 4/3 πr কিউব, তাই না? কারণ ফোঁটা কি হয়, গোলাকার হয় না? তো গোলকের আয়তন কত? 4/3 πr কিউব। একটা গোলকের আয়তন 4/3 πr কিউব আছে কটা? চারটা। তো চারটার আয়তন ইকুয়ালস টু বড়টার আয়তন, তাহলে 4/3 পাই বড় হাতের আর কিউব। হচ্ছে এটা 4/3 পাই 4/3 পাই কাটা, তাহলে থাকলো কি 4r কিউব হচ্ছে বড় আর কিউব, তাহলে আর হবে 3√4r কিউব। তো এখানে দেখো ব্যাস দেওয়া আছে কত, 4 × 10⁻⁴ মিটার, তাহলে ব্যাসার্ধ কত? 2 × 10⁻⁴, মানে অর্ধেক, তাহলে 3√4 × 2 × 10⁻⁴। দেখো এটা ক্যালকুলেটারে কত আসে। 3.174 × 10⁻⁴। বুঝতে পারছি? তাহলে বড় ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে, ক্লিয়ার কোশ্চেনটা? আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে উপরোক্ত ঘটনায় কৃত কাজ কত। তাহলে আমরা একটু আগে দেখে আসছি না কৃত কাজ কেমনে বের করে। দেখো এখানে পানি পৃষ্ঠটান দেওয়া আছে, কই টি, ডাব্লিউটা কেমনে বের করছিলাম? ডেল্টা এটি মনে আছে? আচ্ছা বলো, এখানে যে এই সূত্রটা ইউজ করতে হবে তুমি বুঝবা কিভাবে বলো তো? মানে এই সূত্রটাই কেন ইউজ করতে হবে? কি সেখানে যদি আমি কথার কথা আয়তাকার পানি চিন্তা করতাম তাহলে কি সূত্র ইউজ করতে পারতাম না? গোলা, হ্যাঁ, ওটা তো ন্যাচারাল ফেনোমেনন, বাট এখন মানে এই সূত্রটা ইউজ করতে হবে বুঝলাম কি হবে। কারণ আছে, মানে এটা অ্যান্সার হচ্ছে যে এখানে পৃষ্ঠ পৃষ্ঠ ইয়াটা বেড়ে যেতেছে, মানে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে যেতেছে। কি হবে দেখো, তুমি যখন পানি থেকে চারটা পানি থেকে একটা পানি বানাই দিছো, তাহলে এখানে দেখো পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল আছে এটা, হ্যাঁ 2 নাম্বার মানে যে 2 নাম্বারে যে ডাব্লিউ ইকুয়ালস এই যে এই সূত্রটা ইউজ করতে হবে, এটা আমি বুঝবো কেন? এটা আমি বলতেছি, মানে তুমি কিভাবে রিয়েলাইজ করতে পারো জিনিস। কারণ হচ্ছে যখন চারটা ফোঁটা মিলে একটা ফোঁটা হচ্ছে, বা উল্টা হইতে পারতো কিন্তু, যে একটা ফোঁটা ভেঙে চারটা ফোঁটা হইতে পারতো, বড় ফোঁটাটা উল্টা কেসও করাবো, সমস্যা নেই। তো এখানে কি হচ্ছে দেখো, দুইটা ক্ষেত্রে একটা ফোঁটার যে, তুমি চারটা ফোঁটার যে ক্ষেত্রফল আছে, হ্যাঁ টোটাল বিশেষ ক্ষেত্রফল, ওটার সাথে বড় ফোঁটাটা ক্ষেত্রফল কম্পেয়ার করলে দেখবা যে ক্ষেত্রফলে চেঞ্জ হচ্ছে। এখানে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল আছে ওটা চেঞ্জ হচ্ছে, এর জন্য আমরা তুমি যদি এই সূত্রটা ইউজ করতে চাও, এখানে কি ইউজ করতে হবে, যে ডেল্টা ইউজ করতে হবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল চেঞ্জ হইতে হবে। তো এখানে সব ক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি পানি মানে যে কোনো তরলের অনেকগুলো মিশ্রণ করো বা একটা বড় জিনিস থেকে ছোট ছোট জিনিস হয়, তখন কি হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা পরিবর্তন। এর জন্য আমরা সেটা ইউজ করি, ঠিক আছে? এখন কমন কোশ্চেন হচ্ছে যে ভাই কোনটা বড়, এখানে তো বড় ছোট ব্যাপার আছে না? এখন দেখি, তাহলে ইনিশিয়ালি কয়টা ছিল? চারটা ছিল না? চারটার জন্য ক্ষেত্রফল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহলে তো কাজ সবসময় 0 আসছে, ক্ষেত্রফল পরিবর্তন না হয়। আচ্ছা, তাহলে আমাকে কি কি বের করতে হবে? ইনিশিয়াল ক্ষেত্রফল কত বলো তো? ইনিশিয়ালি কয়টা ছিল? চারটা ছিল। তাহলে 4 × কত, গোলকের ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফলে কখনো কিউব হয়? 4πr²। একটার 4πr², যেহেতু চারটা আছে এই জন্য 4 × 4πr²। এটা পরে হিসাব করবো। আর ফাইনাল কত বলো তো? ফাইনাল তো একটা বড় হয়েছে, তাহলে 4π বড় হাতের r²। ঠিক আছে, এখন বলো কোনটা বড় কোনটা ছোট হবে, হিসাব করলে বুঝতে পারো এটা, তাই না? তো আমি তোমাদের একটা শর্টকাট বলে দিই, যে এখানে যে চারটা থাকে ওই চারটার যে ক্ষেত্রফল থাকে ওটা বড় হয়, মানে ছোট ছোট যেগুলো আছে ওগুলো সবগুলো যোগফল বড় হয়, বড়টা। তাহলে এখানে পরিবর্তনটা হচ্ছে এ ইনিশিয়াল মাইনাস এ ফাইনাল। তাহলে এখানে সূত্রটা কিরকম আসবে? 4 × 4π আর 4π কমন নেওয়া যায় না দুটো থেকে, থাকলো কত? 4r² মাইনাস 4r²। বুঝতে পারছি? এখন কথার কথা, তুমি যদি আগে এটা লিখতে পরে এটা লিখতে, তাহলে একটা অ্যান্সারটা নেগেটিভ আসছে, তো বুঝে নিতে যদি তোমার ভুল হয়েছে। তো যেটা বড় হয় ওটা আগে লিখতে হবে, সেখানে সবসময় যে চারটা থাকে বা যে কয়টা থাকুক না কেন ওই কয়টা বড়, ঠিক আছে? তো বুঝছো এটা? তাহলে এখান থেকে পাওয়া যাবা 4π, 4 × r কত ছিল? 2 × 10⁻⁴।
স্কোয়ার মাইনাস বড়টা কত আসছে, যে আর স্কোয়ার বসাই দিবা, কিছু একটা পাবা, তারপরে ডাব্লিউ পাওয়া যাবে। তুলছো এটা? তো ডাব্লিউ কত আসবে, ডেল্টা এ পাওয়া গেল এখান থেকে, তো ডাব্লিউ আসবে, আর পানি পিছনে দেওয়া ছিল ডেল্টা এ টাইমস টি, টি দেওয়া ছিল 72 10⁻³ এত জুল। এটা যদি হিসাব করো দেখবা যে আসছে 5.354 × 10⁻⁻14 জুল। ঠিক আছে, ঠিক আছে। এই যে গতে বের করছিলাম 3.174 × আচ্ছা এখন বলো তো এই ক্ষেত্রে শক্তি কি মানে তোমাকে দিতে হবে না ও শক্তি রিলিজ করবে, মানে এই যে যে কাজটা হয়েছে এটা কি মানে তোমাকে বাইরে থেকে দিতে হবে নাকি ও নিজে নিজে রিলিজ করবে, এটা কেমনে বুঝবো? মানে এটা কি তোমার মানে গিভেন শক্তি, গিভেন ইংলিশ কি মানে, সরি গিভেনের বাংলা কি, প্রদত্ত শক্তি নাকি নির্গত শক্তি? হ্যাঁ, এটা কি প্রদত্ত শক্তি নাকি নির্গত শক্তি বলো তো, কেমনে বুঝবে এটা? কেমন কেমন এটা মানে কেমনে বুঝবে? ডাব্লিউ নেগেটিভ আসলে হচ্ছে প্রদত্ত শক্তি, বাইরের এজেন্ট দ্বারা কাজ হয় যখন ডাব্লিউটা নেগেটিভ হয়, এটা হচ্ছে ফিজিক্সের কনভেনশন, মনে রাখবে, ঠিক আছে? ডাব্লিউ যদি নেগেটিভ হয় তখন হচ্ছে প্রদত্ত শক্তি, বাইরের এজেন্ট দ্বারা কাজ করতেছে, মানে তুমি বাইরে থেকে কাজ করতেছো। আর ডাব্লিউ পজিটিভ তার মানে নির্গত শক্তি, এই শক্তিটা রিলিজ হইতেছে। কেমনে বোঝা যায় দেখো, এটা যদি তোমার মনে না থাকে কেমনে বুঝবো দেখো তো, তুমি এটা ইউজ করছো না, ডেল্টা এর জায়গায় কি ইউজ করছিল, এ ইনিশিয়াল মাইনাস এ ফাইনাল না, এটা ইউজ করছি না আমরা? তাহলে এ ইনিশিয়াল ইন্টু টি মাইনাস এ ফাইনাল, দেখো ইনিশিয়াল এনার্জিটা বেশি না, এটা কি ফাইনাল এনার্জি, তাহলে ইনিশিয়াল এনার্জি যদি ফাইনাল এনার্জি বেশি, তো তোমাকে কি বেশি এনার্জি বাইরে থেকে দিতে হবে? ওর কাছে অ্যাকচুয়ালি এনার্জি তো অনেক বেশি আছে, তো ওটা থেকেও ফোটাগুলো একত্রিত হচ্ছে, তো এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কি হচ্ছে, বাইরে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছি? এই গ্যাপটাই তো আমরা এই যে ডাব্লিউ পাইলাম। তো এখানে এই শক্তিটা কি ধরনের শক্তি, নির্গত শক্তি, এটা হচ্ছে নির্গত। তো কথা হচ্ছে যে যদি তুমি এই সূত্রটা ইউজ করে পজিটিভ পাও তার মানে নির্গত শক্তি, আর যদি নেগেটিভ পাও তার মানে প্রদত্ত শক্তি। আবার এটা উল্টাই দিও না, এটা উল্টাই কখন এটা উল্টাবো না, ঠিক আছে? অলওয়েজ ইনিশিয়ালটা প্রথমে রাখবা, ফাইনালটা পরে রাখবা, যেহেতু এটা দিয়ে আমি মনে রাখতেছি, তো এর জন্য যদি প্লাস পাও তাহলে নির্গত শক্তি, আর মাইনাস পেলে ক্লিয়ার হয়েছে? কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, লাইক তুমি যদি পুরোটা ম্যাথ ঠিক মতো করে লাস্টে লেখা দিয়ে আসো যেটা প্রদত্ত শক্তি, তাহলে কিন্তু স্যার ম্যাথটা কাটা দিবে, সেটা খুব সেন্সিটিভ জিনিস, সব মনে রাখতে হবে। হ্যাঁ, এবার একটা শর্টকাট দেখাবো যেটা খুব কাজে দিবে। শর্টকাটটা হচ্ছে, তোমাকে এখানে 4টা ফোঁটা দিয়েছিলাম না, তোমাকে ধরো যে কোনো সংখ্যক ফোঁটা দিল, ধরো এনটা ফোঁটা, ঠিক আছে, এনটা ছোট ফোঁটা ছিল থেকে একটা বড় ফোঁটা হয়েছে, হইতে পারে না? তখন তোমার কেমনে কি বের করবো, তো এনটার জন্য কি হবে, সেম প্রসিডিউর, এন ইন্টু 4/3 পাই ছোট আর কিউব ইকুয়ালস টু 4/3 পাই বড় আর কিউব। বুঝছো তো, আগে এখানে এন কত ছিল, 4 ছিল, তো এখানে এন যে কোনো কিছু হইতে পারে, তাহলে 4/3 পাই কাটা, তাহলে আর কিউব এন, আর কিউব কত আসলো, বড় হাতের আর কিউব, তাহলে আর কত আসলো, 3√n আর কিউব, এটাই পাইছিলাম না আমরা, এন এর জায়গায় জাস্ট 4 ছিল, তো এখানে তুমি দেখো এটাকে আলাদা করো, 3√টা, 3√n ছোট হাতের আর, খুবই কাজে দিবে, ঠিক আছে? এখন তোমাকে যদি এরকম হইতো যে 64টা ফোঁটা ছিল, হ্যাঁ, 64টা ছোট ছোট ফোঁটা মিলে একটা বড় ফোঁটা হয়েছে, তুমি এক টাইনে করে ফেলতে পারবা না, বড় হাতের আরটা কত হবে, 3√64 ইন্টু আর, এটা কত হবে, 4 কিউবে 64 হয়, তাহলে 4 আর, দেখছো? মানে এটা শর্টকাট আর কি, তাহলে বড় হাতের আর হচ্ছে 3√n ছোট হাতের আর। আচ্ছা, এবার যদি তোমাকে ডাব্লিউ বের করতে বলতো, ডাব্লিউ কত, ডেল্টা এ ইন্টু টি, তো ডেল্টা এটা কেমনে বের করবো, ডেল্টা এ হচ্ছে প্রথমে এন সংখ্যক ছিল, তো এন ইন্টু 4 পাই আর স্কোয়ার, আর পরে হয়েছে 4 পাই বড় হাতের আর স্কোয়ার, তাই না? তাহলে কত আসবে, মানটা বসায় দাও, এন ইন্টু 4 পাই, এটা না বসালেও হয় অ্যাকচুয়ালি, তুমি এখান থেকে যেহেতু বড় হাতের আটটা এখান থেকে শর্টকাটে বের করে ফেলতে পারছো, কত হবে, 4 পাই এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি,
এভাবে মনে রাখলে তোমার সুবিধা হবে আর কি, ঠিক আছে, তাড়াতাড়ি করতে পারবো পিলারা। আচ্ছা, আরেকটা শর্টকাট বলে দিই এখানে, ছোট ছোট ফোঁটা মিলে বড় বড় ফোঁটা হয়েছে, এজন্য নির্গত হয়েছে, ঠিক আছে। আর বড় বড় ফোঁটা থেকে যদি ছোট ছোট ফোঁটা হয় তখন হচ্ছে প্রদত্ত শক্তি লাগবে, মানে বাইরে থেকে শক্তি দিতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। তো ম্যাথ যখন করতে যাবা তোমাকে যাতে কনফিউজ না হতে হয়। যদি ছোট ছোট ফোঁটা মিলে বড় একটা ফোঁটা হয় তখন শক্তির হবে নির্গত শক্তি। আর উল্টা ঘটনা যদি হয়, মানে বড় একটা ফোঁটা থেকে যদি ভেঙে ছোট ছোট ফোঁটা হয় তখন হবে প্রদত্ত শক্তি। এটাও লিখে রাখো খাতায়। তো তুমি যখন ম্যাথ দেখবে তোমাকে আর চিন্তা করতে হবে না যদি এটা মনে রাখো। তো ছোট ছোট ফোঁটা থেকে বড় ফোঁটা হলে নির্গত শক্তি, আর বড় ফোঁটা ভেঙে ছোট ছোট ফোঁটা হলে, মানে উল্টো ঘটনাটা হলে প্রদত্ত শক্তি। আচ্ছা, এবার এই কোশ্চেনটা উদ্দীপকে আবার যাই। দেখো এখানে একটা ডাটা ছিল আপেক্ষিক তাপ, এটা তো হুদাই দেয় নাই, আমি কোশ্চেনটা পুরোটা দেইনি, ঠিক আছে, 2 নাম্বার আস্তে আস্তে শিখেছি। এটা দিয়ে একটা ম্যাথ হবে, দেখো সেম কোশ্চেনই। তো ওই কোশ্চেনের সেকেন্ড পার্টটা, যে 3 নাম্বার কোশ্চেন লিখে রাখতে পারো, যে উক্ত ঘটনায় তাপমাত্রার কিরূপ পরিবর্তন হবে। উক্ত ঘটনাটা কোনটা? ছোট ছোট ফোঁটা মিলে একটা বড় ফোঁটা হয়েছে, এটাই তো ঘটনা, তাই না? এখানে তাপমাত্রা আবার কেমনে পরিবর্তন বের করবো বলো তো? এখন দেখো আমরা ডাব্লিউ কি পাইছিলাম, ডেল্টা এ টি, যেখান থেকে বের করছিলাম না, কত আসছিল, যেটা আসলে 5.354 10 টু দি পাওয়ার মাইনাস ইকুয়ালস টু 5.354 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা কিন্তু যে আগের কোশ্চেন থেকে পাইলাম। তো এখান থেকে আমাকে কি বের করতে হবে? তাপমাত্রা পরিবর্তন। ডাব্লিউ আবার তাপগতিবিদ্যা থেকে আমরা কি জানি বলতো? ডাব্লিউ হচ্ছে এম এস ডেল থিটা ছিল না, মনে আছে? হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছি। তাহলে আমরা দেখো যদি ভর বের করতে পারি, আপেক্ষিক তত্ত্ব দিয়ে দিছে, তাহলে যে পরিবর্তনটা বের করতে পারবো না ডেল থিটা, তো আমাকে ভর বের করতে হবে। তাহলে এখন দেখো ভরটা কত হবে বলতো? তুমি ইচ্ছা করলে একটা বড় ফোঁটার ভর বের করতে পারো, অথবা 4টা ছোট ছোট ফোঁটার ভর গুণ করতে পারো, একই আসবে। কারণ কি হচ্ছে ঘটনাটা দেখো তো, 4টা ছোট ছোট ফোঁটা যোগ হয়ে একটা বড় ফোঁটা হয়েছে না। তো এই 4টা ফোঁটার যে ভর আর এটার ভর সেম হইতে হবে না? কারণ দুই ক্ষেত্রে তো আয়তন সেম, আর ঘনত্ব তো সেম, কারণ পানি আছে। তো দেখো দুই ক্ষেত্রে ভরও সেম হইতে হবে। কথাটা কি ক্লিয়ার? তুমি ইচ্ছা করলে এই 4টা ফোঁটার ভরও বের করতে পারো, অথবা একটা ফোঁটার বড় বের করতে, কোনটা সোজা? বড়টার বের করা সোজা না, কিছু গুণ টুন করতে হবে না। হ্যাঁ, তাহলে 4/3 পাই বড় হাতের আর কি, ওটা হচ্ছে আয়তন, ইন্টু কত ঘনত্ব, এম কত, রো ভি না, এই যে রো আর এই যে আয়তন। 4/3 পাই বড় হাতের আর কি, আরটা কত ছিল? 3.174 10 টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে? বুঝতেছো তো? ফলো করতে পারতেছো? কিউব। আর পানির ঘনত্ব কত? 1000, এটা মুখস্থ। এখান থেকে তুমি ভরটা পাওয়া যাবা কত? 1.339 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16, ঠিক আছে, কেজি। ভুল হয়েছে নাকি আমি জানি না, আচ্ছা ঠিক আছে, যাই হোক কিছু একটা পাবা, ঠিক আছে, ভর। তাহলে এটা পাওয়া গেল, তাহলে এরপরে কি করবা? এস তো জানোই, তাহলে ডেল থিটা বের করতে পারবে না? ডেল থিটা হবে ওই যে ডাব্লিউ পাইছিলাম আর নিচে এম এস। ডাব্লিউ পাইছিলাম আমরা 5.354 10 টু দি পাওয়ার মাইনাস 14, এম পাইছি হচ্ছে 1.339 মাইনাস 16, এস হচ্ছে 4200। এখান থেকে ডেল থিটা পাবা 0.095 কেলভিন। তাপমাত্রা কত পরিবর্তন হয়েছে? 0.095 কেলভিন পরিবর্তন হয়েছে। না, ইনিশিয়ালটা বের করতে হবে না, এখানে অলওয়েজ পরিবর্তনটা বের করতে হবে। কারণ তোমাকে ইনিশিয়াল টেম্পারেচার কত দিয়ে দেয়নি, তাহলে যদি দিয়ে দিত তাহলে ওই যে ইউজ করতে পারতো, এটা θ2 মাইনাস θ1 হচ্ছে এটা, θ1 দেওয়া থাকলে θ2 বের। আচ্ছা, আমি কল কেটে আবার কল দিই, এটা তুলছো? আচ্ছা।
এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু যে সৃজনশীলটা করাইলাম এতক্ষণ ধরে, বোর্ডেও আসছে 2-3 বার। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ রাইসুল, রাইসুল রেকর্ড করছিস না? আমি মাঝখানে 5 মিনিট ছিলাম না। আচ্ছা আমি কল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো সৃজনশীলটা আশা করি বুঝছো, অনেক কিছুই বলছি এখানে। তো এখানে উল্টা জিনিসটাও আসতে পারে পরীক্ষা, ঠিক আছে, যে বড় একটা ফোঁটা ভেঙে ছোট ছোট হবে, ওটাকে আমার দেখাইতে হবে, আশা করি দেখাইতে হবে, ঠিক আছে। ওখানে কাজটা কি আসবে? কাজটা নেগেটিভ আসবে, এটা তো বুঝতেছি। কাজ নেগেটিভ আসা মানে তোমাকে কি করতে হবে? বাইরে থেকে এনার্জি দিতে হবে, মানে এটা প্রদত্ত শক্তি হবে। আর যদি এখানে তাপমাত্রা পরিবর্তন বের করতে বলে, সেম ভাবে বের করতে পারো, ঠিক আছে। একই ডাব্লিউ হচ্ছে এমএস। এখানে যখন ডেল থিটা বের করে ডাব্লিউটা পজিটিভ ধরে নিল, পরিবর্তন বের করছে। আর যদি নেগেটিভ রাখো তাও প্রবলেম, স্যার কাটবে। আচ্ছা, এবার আরেকটা সৃজনশীল করাই, দেখো এই সৃজনশীলটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা কোশ্চেন বুয়েটেও আসছে। তো দেখো, ধরো এখানে সিলিং, এখানে 2টা তার লাগানো আছে, একটা তার হচ্ছে এখানে, এখানে একটা ভর লাগানো, একটা তার হচ্ছে এখানে একটা ভর লাগানো, ঠিক আছে। এটা 2টা ভর। তো এই ভরটা হচ্ছে 30 কেজি, আর এই ভরটা হচ্ছে তোমার 40 কেজি, ঠিক আছে। এটা একটা তার B1, মানে এতটুকু একটা তার, আর এটা একটা তার ধরলাম B2। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে যে এখানে 2টা তারই হচ্ছে ইস্পাতের তৈরি, হ্যাঁ। ওকে, আর ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তোমাকে ভঙ্গুর পীড়ন দিয়ে দিছে, বা ভঙ্গুর পীড়ন কোনটা বলতো? অসহপীড়নের আরেক নাম ভঙ্গুর পীড়ন, ঠিক আছে। ভঙ্গুর পীড়ন দিয়ে দিছে 7.2 × 10⁸8 পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তার 2টা সেম, প্রথমটার দৈর্ঘ্য মানে 2টারই সেম দৈর্ঘ্য আর কি, তো প্রথম আর দ্বিতীয় লিখলাম। তার দুটির প্রতিটির দৈর্ঘ্য 0.5 মিটার এবং ব্যাস 0.4 সেন্টিমিটার, ঠিক আছে। এটাই দেওয়া আছে, আশা করি বুঝছো। ডাটা খুব ইজি দেওয়া। তা আগের কোশ্চেন গুলোর সাথে এই কোশ্চেনে একটাই জাস্ট পার্থক্য, আগে আমরা একটা তার ইউজ করতাম আর একটা ভর থাকতো, এখানে 2টা তার আছে আর 2টা ভর আছে, এটাই পার্থক্য, কিন্তু আর কোনো পার্থক্য। আচ্ছা, তো প্রথম কোশ্চেন হচ্ছে যে কোনো একটি তারে সর্বোচ্চ কত ভর দেওয়া যেতে পারে? এখানে কি বের করতে বলছো বলতো? সর্বোচ্চ কত ভর মানে কি? অসহ ভর বের করতে বলছো না, মানে এর বেশি ভর দিলে তো তার ছেঁড়া যাবে, তো ওই ভরটা কত ওইটা বের করো। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে তার দ্বয়ের প্রসারণের অনুপাত বের করো।
ঠিক আছে, এই দুটো হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা তুলো হবে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কি বের করতে বলছো? সোজা কথা, অসহ ভর বের করতে বলছো। তো অসহ ভরের জন্য আমার কি লাগবে? অসহ পীড়ন লাগবে। এই যে অসহ পীড়ন দিয়ে দিছে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি বলো? প্রথমটা করতেছি, ওয়াই কত? এফ বাই এ আর এল বাই এল, এটা না? আচ্ছা, তাহলে এফ বাই এ তো দিয়ে দিছে কোশ্চেনে, তাই তো নাকি? এফ বাই এটা কোশ্চেনে দিয়ে দিছে না অসহপীড়নটা? এফ বাই এই তো অসহপীড়ন এক্ষেত্রে। এফ বাই এ কে আমরা কি লিখতে পারি? এফ কি ওজন না, এমজি, আর এ হচ্ছে পাই আর স্কয়ার। এটা কি বুঝছো? আচ্ছা, এটা না লিখলে হয়তো অ্যাকচুয়ালি। আমাদের অসহপীড়ন তো দিয়ে দিছে এফ বাই এ, এফ কে আমরা কি লিখতে পারি? এমজি লিখতে পারি না? আর এ তো পাই আর স্কয়ার। এটা ইকুয়াল টু কত দেওয়া আছে কোশ্চেন? এই যে দেখো, অসহপীড়ন দিয়ে দিছে, মানে ভঙ্গুর পীড়নটাই অসহপীড়ন। 7.2 ইন্টু 10⁻8। তাহলে এটা লিখি 7.2 ইন্টু 10⁻8। বুঝতেছো তো? এই ভরটাই কি অসহ ভর হবে না? মানে এর চেয়ে বেশি তুমি ভর দিতে পারবে না, এটা দিলে ছেড়ে দাও। তাহলে এম কত আসবে? 7.2 10⁻8 ইন্টু পাই। আর কত ব্যাস দিয়ে দিছিল? ব্যাস কত দিছিল? 0.4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 0.2 সেন্টিমিটার। 0.2 10⁻², এটার স্কোয়ার। আর নিচে হবে 9.8 এত কেজি। এম আসবে দেখবা 923। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো বুঝছো নাকি? এটা আমি করাইছি, এক্সাম্পল করাইছি, সোজা কোশ্চেন। হ্যাঁ, লাগবে না এটা এক্ষেত্রে। যদি এই যে বিকৃতি দেওয়া থাকতো তাহলে যদি তোমাকে বিকৃতি বের করতে বলতো তাহলে না, এটা ইউজ করা যেত। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, কি ছিল পরের কোশ্চেনটা? কোন তার দুইটার প্রসারণ অনুপাত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আবার আমি চিত্রটা আঁকি। তো এটা হচ্ছে প্রথম তারটা, আর এটা হচ্ছে দ্বিতীয় তারটা। ঠিক আছে, এটাতে দিছিলাম 30 কেজি ফর, আর এটা দিচ্ছি 40 কেজি। তার ওয়ান হচ্ছে তার দৈর্ঘ্য দুইটার সেম, ব্যাসার্ধ সেম। আচ্ছা, তাহলে প্রথম তার, আচ্ছা দুইটা দুইটা তো তার সেম, তাই না? এটাও তো ইস্পাত আর এটাও তো ইস্পাত। দুইটা তারে কি সেম বলতো? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি y1 ইকুয়ালস টু y2। এখন y এর সূত্র কি? f1 l1 বাই a1 l1। এই যে এই সূত্রটা ইউজ করলাম। y2 হবে f2 l2 বাই a2 l2, তাই না? এখন বলো, দুইটা তারের দৈর্ঘ্য তো সেম দেওয়া কোশ্চেনে, তো দৈর্ঘ্য কাটা। দুইটা তারের কি সেম দেওয়া বলতো? ব্যাসও তো সেম দেওয়া, তার মানে ক্ষেত্রফলও সেম আসবে। a1 আর a2 কাটা, থাকলো কি আমার কাছে? f1 বাই l1 f2 বাই l2। বুঝছি এতটুকু? কি ভাইয়া? তো আমাকে বের করতে হবে তার দ্বয়ের, ওই যে তোমার কি বের করতে বলছিল? হ্যাঁ, প্রসারণের অনুপাত। প্রসারণটাই তো এল দিয়ে আমরা লিখি, তাই l1 বাই l2 হচ্ছে f2 বাই f1। কিছু না, সেটা কি এখানে আছে? এটা কি? আচ্ছা, এফ কে আবার কি লিখি আমরা? mg লিখি না? তাহলে f2 হচ্ছে m2g আর f1 হচ্ছে m1g। আবার জি জি কাটা, তাহলে m2 বাই m1 আসলো ফাইনালি। কোনটার মান কত হবে বলো তো? এটা হচ্ছে প্রথম তার, আর এটা হচ্ছে দ্বিতীয় তার। এই তো ম্যাথটা কাটা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন জিনিসটা এখানে বুঝতে হবে। এই যে ফোর্সটা আমরা দেই, এটা বুঝতে হবে ভালো মতো, নাহলে আমরা বুঝবো না জিনিসটা। যেহেতু আমাদের বইয়ে সবসময় একটা তার দিয়ে করানো, এর জন্য আমরা আসলে জিনিসটা মানে ভিজুয়ালাইজ করতে পারি না। ঠিক আছে, ভালো মতো বুঝি ফোর্সটা অ্যাকচুয়ালি কি। ফোর্সটা কিসের ছিল বলতো? আমি পড়ানোর সময় বলছিলাম যে ফোর্সটা কি করে, তারের প্রসারণে সাহায্য করে। তো এই ক্ষেত্রে যদি আমি ভর ঝুলাইছি, তাহলে এখানে ফোর্সটা হচ্ছে এমজি। ঠিক আছে, ক্লিয়ার তো এটা? এখন দেখো, এই ক্ষেত্রে তো তুমি আরেকটা তার ঝুলাই দিচ্ছ, তাই না? এটাকে আমি নাম দিই, এটা হচ্ছে m1 আর এটা হচ্ছে m2। ঠিক আছে, তো এই যে উপরে যে তারটা, এখানে কয়টা ভর ওকে টানতেছে বলো তো নিচের দিকে? দুইটা, এই যে এখানে এই দুইটা। আর এই যে সেকেন্ড যে তারটা, এখানে কয়টা ভর ওকে টানতেছে নিচের দিকে? একটা। হ্যাঁ, তো উপরের তারের জন্য ইফেক্টিভ ভর কয়টা? দুইটা না? এই যে m1 আর m2। এই যে প্রথম তারের জন্য l1 এর জন্য ভর কত হবে? এই দুইটাই হবে। l1 এর জন্য হবে m1 প্লাস m2। হ্যাঁ, m2 প্লাস m, ঠিক আছে।
প্রথম তারের জন্য M2 প্লাস M1, তাহলে নিচে হবে 30 প্লাস 40 মানে 40/70 4/7, ঠিক আছে? তাহলে L1/L2 কত আসলো? 4/7 আসলো। ক্লিয়ার? এই কোশ্চেনের ক্যাচ কিন্তু এটাই ছিল। তো সোজা কথা হয়েছে, যত মানে যে তারে যতটুকু ভর নিচের দিকে লাগানো আছে ওটা নিতে হয়, ঠিক আছে? এটা শর্টকাট। তার মানে তোমার যদি এরকম হতো জিনিসটা, লাইক তুমি অনেকগুলো তার ছিল, লাইক 3টা, এটা এখানে একটা আছে, এখানে একটা আছে, ফাইনালি আরেকটা আছে, ঠিক আছে? এটা M1, এটা M2, এটা M3। যখন তুমি L1 নিয়ে কাজ করবা, ইফেক্টিভ ভর কত আসবে? 3টাই। কারণ এখানে কয়টা ভর ওকে নিচের দিকে টানতেছে? 3টা না? এই যে 1টা 2টা 3টা। যখন তুমি L2 নিয়ে কাজ করবা, L2 এর জন্য ভর কটা আসবে বলো? 2টা, M2 আর M3। আর যখন এই যে L3 নিয়ে কাজ করবা, মানে 3 নাম্বার তার নিয়ে কাজ করবা, ভর কোনটা? খালি M3। কারণ এই তারটাকে খালি নিচের দিকে একটা ভরে টানতেছে, এই তারটাকে নিচের দিকে 2টা ভর টানতেছে, আর উপরের তারটাকে সবগুলা ভরে টানতেছে। ক্লিয়ার হয়েছে? খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোশ্চেনটা যে ফার্স্ট করতে যাবে সে জীবনও পারবে না। তো তোমাদের আমি দেখাই দিলাম, আসতে পারে। আবার এরকম হইতে পারে যে 2টা তার ভিন্ন ম্যাটেরিয়ালের তৈরি, ঠিক আছে? এভাবে কিন্তু আসতে পারে। তখন কি হবে বলো তো? আচ্ছা, আমি তো, হ্যাঁ, আলাদা আলাদা ভাবে করতে হবে, ঠিক আছে? তো তখন যদি ওই আগের কোশ্চেনটাই থাকতো, আর এরকম হইতো যে ধরো এখানে হচ্ছে এটা ইস্পাতের, আর ধরো এখানে এটা হচ্ছে অন্য একটা ম্যাটেরিয়াল, কি দিব? ধরো তামার, ঠিক আছে? তো এখানে ধরো 30 কেজি দিছো, এখানে 40 কেজি। ওইভাবে করতে পারো বা এইভাবে করতে পারো। ধরো এটার ইস্পাতেরটা Y1 দেওয়া আছে আর তামারটা Y2 দেওয়া আছে, তাহলে এই Y1 থেকে বের করতে পারবা না? F1 L1 বাই A1 L1, তো এই যে L1 টা বের করতে পারবা, F1 L1 বাই A1 L1, L1 বের করলা। সিমিলারলি L2, এখানে F1 টা কত হবে? 2টা তারের জন্য হবে M1 প্লাস M2, সেম জিনিস। আর L2 হবে F2 L2 বাই A2 বাই 2, F2 টা হবে জাস্ট M2G। তারপরে কি করলো? আলাদা আলাদা বের করে L1 বাই L2 বের করে দিলাম, তাহলে তো প্রসারণের অনুপাত পায়। বুঝতে পারছো? এভাবে করতে হবে। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে তার 2টা আলাদা, ঠিক আছে? এর জন্য আমরা সমান্তর সম্পর্ক স্থাপন করতে পারিনি, এর জন্য আমরা আলাদা আলাদা বের করলাম। ওইখানে আলাদা আলাদা করতে পারতো, একই আসতো answer। তো এখানে আলাদা আলাদা করার দরকার নেই, কারণ অলরেডি এটা সম্পর্ক আমরা জানি, ঠিক আছে? ক্লিয়ার? আগেরটাও এভাবে করতে পারতো, একই আসতো। ওকে, ভালো মতো এটা বুঝছো আশা করি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপরে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। কোনটা পাইতেছি না তো। আর একদিন লাগবে, আমি কয়েকটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো, বুঝছো? ইচ্ছা মানে চ্যাপ্টার কিন্তু আইডিয়া শেষ, এখন ওগুলো করাইলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, এই জন্য করাবো। আচ্ছা, পাইছি। আচ্ছা, আরেকটা একটু কনসেপ্ট ক্লিয়ার করি একটু। ধরো আহ তোমার কাছে 2টা জিনিস আমি দিলাম, হ্যাঁ? আচ্ছা, এটা কি দেখাইছিলাম ইস্পাত আর রাবারের ভিতরে কোনটা বেশি স্থিতিস্থাপক? দেখেনি? আচ্ছা আচ্ছা, এটা তো বলছিলাম যে যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি সে বেশি কি স্থিতিস্থাপক, এটা বলছিলাম। এটা বলছিলাম। তাহলে ইস্পাত, আর এটা আসে খুবই কোশ্চেনটা কতে, ইস্পাত আর রাবার এর মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? এটাই কোশ্চেন, ঠিক আছে? আর কোনো ডাটা মাটা কিছু দেওয়া না। আচ্ছা, তাহলে আমরা কি জানি ওয়াই এস কত, এফ এল, মানে দুইটা অবশ্যই সেম দৈর্ঘ্য রাখতে হবে, ক্ষেত্রফল সেম রাখতে হবে, না তুমি কম্পেয়ার করতে পারবে না, তাই না? এফ এল বাই এ এল এস, ঠিক আছে? তো ধরলাম স্টিল, মানে যে ইস্পাত হচ্ছে এস দিয়ে লিখলাম। স্টিলের জন্য ইকুয়েশন এটা, এফ সেম এল সেম এ সেম দুইটারই। মানে ধরো এখানে একটা ইস্পাতের তার আছে আর এখানে একটা রাবার আছে, এটা হচ্ছে ইস্পাত, রাবার। তো দুইটার অবশ্যই দৈর্ঘ্য সেম নিতে হবে, ক্ষেত্রফলও সেম, এও সেম আসবে। তো এই কত পাই আর স্কয়ার। রাবারের জন্য আমরা কি লিখতে পারি? ওয়াই আর এফ এল বাই এ এল আর, লিখতে পারি না?
এটা ভাগ করে দাও, ওয়াই এস বাই ওয়াই আর, ব্যস্তানুপাতিক এল আর বাই এল এস, এটা আসবে না? এখন বলো এলটা কি বৃদ্ধি না, মানে দৈর্ঘ্য কত বৃদ্ধি পাইতেছে ছোট হাতের L? এখন কমন সেন্স কি বলে, একটা ইস্পাতের তারকে টানলা আর একটা রাবারের তারকে টানলা, কোনটা বেশি বড় হবে? হ্যাঁ, যেহেতু এল আর গ্রেটার দেন এল এস, তাহলে কোনটা বেশি বড় হবে? ওয়াই এস গ্রেটার দেন ওয়াই আর হবে না? কমন সেন্স, এটা হচ্ছে বাস্তবে আর কি। তো বাস্তবে রাবার আর ইস্পাতের ভিতরে কোনটা বেশি বড় হবে? রাবার টানলে বেশি বড় হবে না? সেম ইস্পাত কি বড় হয়? টানতেই তো হবে, কারণ এফটাতেই আমরা কি করতেছি। যদি না টানো তাহলে তো দুইটা স্থির আছে, তাই তুমি তো এই ইকুয়েশন অ্যাপ্লিকেবল না। যখন টানতেছো তখন এটা ফোর্স দিতেছো, ফোর্স দিলেই তো বৃদ্ধি হচ্ছে। বুঝো নাই? হ্যাঁ, তো এই ইকুয়েশনটা তো এটারই। হ্যাঁ, না চিনলে কমন সেন্স, এই যে আমরা তো জানি যে রাবার বড় হবে, এই যে এল আর গ্রেটার দেন, শুধু বুঝে নিবা যে যেটা বড় হইতে সেটাই রাবার। মানে ধরো তোমাকে যদি দুইটা দিয়ে দেয়, ধরো এ আর বি, নাম বলে নাই কিছু, দুইটা সেম জিনিস, তো এটাতে দিলা সেম ভর, এটা তো সেম ভর অ্যাপ্লাই করো, দেখবা যদি বি বড় হয় তাহলে বি রাবার, আর যদি এ বেশি বড় হয় তাহলে এ রাবার, অপরটা স্টিল। বুঝতে পারছো? তারপরে বাস্তবে আমরা জানি যে এল আর রাবার তো অলওয়েজ বড় হবে, রাবার কম মানে রাবার বেশি নমনীয় না, যেটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি ওয়াই এস গ্রেটার দেন ওয়াই, তাহলে কোনটা বেশি স্থিতিস্থাপক? স্টিল বেশি আসে, এটা খতে আসে, 2 নম্বরের কোশ্চেন আসে। আচ্ছা, আরেকটা সৃজনশীল দেখাই, এটা হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের আমি থিওরি বুঝাই দিচ্ছি, লিখে দিই। তুলো, তুলে আমাকে বইল। আচ্ছা, তো এফ কত, মানে কত বল দিতে হবে? না না, এটা হচ্ছে যে কোটেশন দেওয়া আছে না, যেখানে একটা কোটেশন দেওয়া আছে, উদ্ধৃতি, এটা বুঝেছি। উদ্ধৃতি এর উক্তিটি যথাযথতা প্রমাণ করো, মানে ওই যে এই উক্তিটা,
উক্ত তারের দৈর্ঘ্য 4% বৃদ্ধির ফলে ব্যাস 5% কমে গেল, এটা কি সঠিক নাকি ভুল এটা যাচাই করতে হবে। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা খুবই ইজি, তোমাকে তারের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এফ বের করতে বলছে, তাহলে যে ওয়াই ও দেওয়া আছে কোশ্চেনে, তো ওয়াই ইকুয়ালস টু এফ বাই এ আর ইন্টু এল বাই এল, তাই না, ডিভাইডেড বাই এল বাই এল। ওখান থেকে এফটা পেয়ে যাবা, এল বাই এল ও দেওয়া আছে, দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, আর এফ এফ বের করতে হবে, এ ও বের করতে পারবা, তাই না। এ তো দেওয়া আছে যে 2 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে ক্ষেত্রফল, ওখান থেকে এফটা বের করতে হবে, এটা খাতায় করতে গেলে বুঝতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে যুক্তিটা, যুক্তিটা কি বলছে, 4% বৃদ্ধি করে ফলে ব্যাস 5% কমে গেল, এটা কেমনে যাচাই করবো বলো তো। না, এটা আজকে বলিনি, এটার জন্য যে থিওরি লাগবে এটা আমি গতদিন ক্লাসে বলছিলাম। আচ্ছা দেখো, এই কোশ্চেনটায় আর কিন্তু কোনো ডাটা দেওয়া নেই, মানে তুমি যাচাইটা কেমনে করবে বলো তো একটু। যাচাই করার জন্য যে আরেকটা ডাটা থাকলে আমি দুইটা কম্পেয়ার করে বলতে পারতাম যে হ্যাঁ দুইটার ওই ইয়াং এর গুণাঙ্ক সেম আসছে, এর মানে জিনিসটা সেম, ঠিক আছে, এইভাবে তুমি করতে পারতাম। যেহেতু কোনো এক্সট্রা ডাটা দেওয়া নেই, তাহলে এটা কেমনে করবো। দুইটা ধরো ফার্স্টে যে তারটা ছিল ওটা এরকম ছিল, এটা লেন্থ ধরলাম L1 আর ব্যাসার্ধ ধরলাম যে D1, ঠিক আছে। তো পরে তারটা যেহেতু বড় করছো, তো বড় করলে তারটা চিকন হয়ে যাবে, চিকন হয়ে গেল, তো লেন্থ হচ্ছে L2 আর ব্যাসার্ধ হচ্ছে D2। দুইটা তারের কি সেম বলো তো। হ্যাঁ ওটা সেম, আরেকটা জিনিস সেম, না ওটা সেম হবে না, ওটা ব্যাসার্ধ তো সেম না, আয়তন সেম হবে না, V1 আর V2 সমান, তাহলে প্রথমটার আয়তন কি, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, L ইন্টু ক্ষেত্রফল কত এটা, পাই আর স্কোয়ার, আর যেহেতু নেই তাহলে D1/2 হোল স্কোয়ার, বুঝতে পারছি। আর এটা হবে L2 ইন্টু পাই/4 D2/2 হোল স্কোয়ার, তার মানে পাই/4 কাটা থাকলো কত, L1 D1 স্কোয়ার L2 D2 স্কোয়ার, বুঝতে পারছি। তো দেখো L1 কত দেওয়া আছে, L2 কত হবে, L1 প্লাস 4L1/100, আচ্ছা আমি করে দিই, না না আসেনি, হ্যাঁ দেখো L1 D1 স্কোয়ার হচ্ছে L2 D2, আবার 15 ওয়ার্ডরোব L1 D1 স্কোয়ার আর L2 D2 স্কোয়ার, তাই না। তাই L2 কত বলো, ওই যে 4% বৃদ্ধি পাইছে না, তো L1 প্লাস, হ্যাঁ 4L1/100, তাই না, তাহলে 104 L1/100, এটাই তো L2। আচ্ছা, তো এখন তাহলে আমি যদি এই মানটা এখানে বসাই দিই, তাহলে L1 D1 স্কোয়ার, মানে যে কোনো একটা বসাবো, ঠিক আছে, কারণ আমাকে যাচাই করতে বলছে, তাই আমি যদি দেখি D1 D2 সম্পর্কটা সেম আসতেছে তাহলে সেম আসবে, মানে যথার্থ। L2 কত, 104 L1/100 D2 স্কোয়ার, বুঝতে পারছো এতটুকু। দেখো L1 কাটা, তাহলে D1/D2 কত আসলো, 104/100 রুট, এটা D2 কত আসলো হিসাব করো তো, D1/D2 রুট 104/100 1.019, তাহলে D2 কত আসতেছে, D1 বাই এটাকে ইনভার্স করে দাও, 0.98 D1, বুঝতে পারছো, D2 টা বের করলাম। D2 মানে তাহলে কত হ্রাস পেয়েছে বলো তো ব্যাসার্ধটা, D1 মাইনাস D2 লেখো, D1 মাইনাস 0.98 D1 কত আসবে, 0.02 D1 না, এটা কত পার্সেন্ট, 2% অফ D1 না, কিন্তু কোশ্চেনে কি বলছে, তাহলে কি উক্তিটা যথার্থ, তাহলে উক্তিটা যথার্থ না। তুমি কিন্তু এভাবে করতে পারতো যে, যেহেতু এখানে আমি দৈর্ঘ্য বসাই, তুমি সেগুলো ব্যাস বসায় দেখতে পারো যে দৈর্ঘ্যের পরিবর্তনটা মিলে নাকি, মিলবে না, বুঝতে পারছো। তুমি এখানে এটা করতে পারতা যে L1 কে সেম রাখতা, L1 L2, D1 টাকে D1 রাখলা, আর D2 টাকে কি লিখতা, কত কমছে বলছে 5%, তাহলে 0.95 D1 স্কোয়ার, এভাবে করতে পারতাম। ওখান থেকে দেখতা যে
হ্যাঁ, ওটা তোমরা বাসায় ট্রাই করো, ঠিক আছে? ডি এর মানটা বসায় বাসায় ট্রাই করবা যে L1/L2 মিলে না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এতটুকুই থাক, আমার মাথা চিল্লায় চিল্লায়। তো নেক্সট দিনে শেষ হয়ে যাবে, আমি কয়েকটা ম্যাথ দেখায় দিব, সৃজনশীল আর দেখাবো না, মেবি ম্যাথই দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা একটু, এটা হোমওয়ার্কদের কথা ছিল, আমি দিই নি, একটা একটু বলি, এটা একটু আমাকে বইলো না, চিন্তা ভালো। ধরো তোমার কাছে একটা বক্স আছে, হ্যাঁ, এখানে ধরো কিছু জিনিসপাতি আছে, তো তুমি একটা জিনিস মানে একটা রশি দিয়ে বক্সটাকে বাঁধবা, ঠিক আছে? আর একটা রশি দিয়ে এটাকে টানবা, মানে ধরো এটাকে প্যাকিং করার জন্য তুমি এই যে বাঁধলা, যেটাকে নাম দিলাম এ রশি, আর এটাকে বি রশি। হুম, তো তোমাকে দুইটা রশি দিয়ে দিছে, এখন তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা তুমি এ হিসেবে ইউজ করবা আর কোনটা বি হিসেবে ইউজ করবা, ঠিক আছে? তো প্রথম রশিটার ওয়াই বেশি, আর দ্বিতীয় রশিটার ওয়াই কম, মানে প্রথমটা বেশি প্রথমটা কম। এখন কথা হচ্ছে তুমি কোনটাকে এ হিসেবে ইউজ করবা আর কোনটাকে বি হিসেবে ইউজ করবা, এটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? নেক্সট দিন বলবা। কোশ্চেনটা কি বুঝছো? তার তো দুইটা আছে, তো দুইটাকে দুই কাজে ইউজ করতে হবে, কোন কাজে কোনটা ইউজ করবে এটা তোমাকে বলতে হবে। আর একটু চিন্তা ভাবনা করে নেক্সট দিন বললো, সমস্যা নেই, চিন্তা ভাবনা করো। সময় লাগবে একটু ভাবতে। ওকে, ঠিক আছে, চলে আস।